অনেকে নাকি ডুয়ার্সে যান গোপন ভ্রমণে। তো এই গোপন ভ্রমণে ডুয়ার্সে যাওয়া নেতারা তাদের যে রুচি আর শাহজাহানের রুচি তো সব মিলেমিশে একাকার। তৃণমূল কংগ্রেসের নেতারা মুখে তাদের রুচির মতনই কথা বলবেন, তাই তারা এই সমস্ত বলছেন। তৃণমূলের তরফে ডেডলাইন প্রকাশ করা হয়েছে, কোর্টে একটা রায় বেরিয়েছে, তারপর শাহজাহান এখনো পর্যন্ত নিরুদ্দেশ। কিভাবে দেখছেন? দেখুন, এটা পুরোটাই রাজনৈতিকভাবে ছক কষে তার কবে কখন গ্রেপ্তার হবে সেটা তৃণমূল কংগ্রেস ওরফে রাজ্যের পুলিশ মন্ত্রী ঠিক করছেন। ফলে তিনি যতটা সম্ভব এই জনরোষ থেকে বাঁচবার জন্য এবং তার সম্পদকে রক্ষা করবার জন্য একটি নির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই পরিকল্পনাকে বেআব্রু করেছেন এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে আজকে হাইকোর্টের একটা রায়ও বেরিয়েছে যেখানে সিবিইডি এদেরকে যুক্ত করা হয়েছে। ফলে পুলিশ দিয়েও আর বেশি দিন ওরা সুরক্ষিত রাখতে পারবে না। তাই এটা হতেই পারে তড়িঘড়ি পুলিশ দিয়ে একে গ্রেপ্তার করে নিজেদের সুরক্ষিত কাস্টডিতে রেখে দেবে, সেখানে জামাই আদরে রাখবে, যাতে সন্দেশখালী সহ বিভিন্ন বিষয়ে যে গোপন অর্থ লুট থেকে মহিলাদের সম্ভ্রমের মতন ঘটনাগুলো রয়েছে এখন পর্যন্ত সেটা যাতে সামনে না আসে। আচ্ছা, একটা বিষয়, মহিলাদের ওপর তৃণমূলের তরফে নানা রকম এমন মন্তব্য করাচ্ছে যেটা তার যদি করা যায় না। তৃণমূলের তরফে এই ধরনের বক্তব্য, মহিলারা এদিকে নির্যাতনের অভিযোগ তুলছে তখনই এই ধরনের মন্তব্য করা হচ্ছে, কিভাবে দেখছেন? যেমন রুচি তার তেমন দল। এর আগে আমরা পার্থবাবুর ক্ষেত্রে কি আমরা এরকম ভেবেছিলাম? তো পার্থবাবু তো একটা বিষয় সামনে নিয়ে এসছেন। আমাদের ওখানে একটা প্রচলিত বিষয় রয়েছে, অনেকে নাকি ডুয়ার্সে যান গোপন ভ্রমণে। তো এই গোপন ভ্রমণে ডুয়ার্সে যাওয়া নেতারা তাদের যে রুচি আর শাহজাহানের রুচি তো সব মিলেমিশে একাকার। আমি শুধু এইটুকু বলবো, যেটা সব থেকে অবাক হওয়ার মতন ঘটনা, যে কোনো একটা রাজনৈতিক দল নির্দিষ্টভাবে তাদের পার্টি অফিসে মহিলাদেরকে ডাকতেন রাত্রে 12টার সময়। এই অভিধান বা এই উদাহরণ আমার মনে হয় সারা রাজ্যে কোথাও নেই। ফলে তৃণমূল কংগ্রেসের নেতারা মুখে তাদের রুচির মতনই কথা বলবেন, তাই তারা এই সমস্ত বলছেন। জয়সিংপুর নন্দীগ্রাম জমি আন্দোলন ছিল, সেখান থেকে তৃণমূলের উত্থান। আজকে শাহজাহান অভিযোগ হচ্ছে, ঘুরে ফিরে সে জমির অভিযোগ আসছে। তারপর শাহজাহানে বেশ কয়েকজনের কাছ থেকে একদিন টাকা সরাসরি লুট করতেন, 80,000 টাকা, কারো কাছ থেকে 1 লাখ টাকা। এই মতো শাহজাহানের এই ভূমিকাটাকে এটাই কিভাবে দেখছেন? দেখুন, আপনারা শাহজাহানকে রাজনৈতিক নেতা বলেন, আমি মনে করি উনি একজন রাজনৈতিক ব্যবসায়ী। তৃণমূল কংগ্রেস তার শাসনকালে নিজেদেরকেও একটা পলিটিক্যাল বিজনেস অর্গানাইজেশনে পরিণত করেছে। এই যে সন্দেশখালীর পুরো ঘটনাটা ঘটছে, এর পেছনেও একটা অর্থনীতি কাজ করছে। আপনারা যদি ভালো করে দেখেন যে সন্দেশখালীরও প্রচুর পুরুষেরা তারা বিভিন্ন পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, সেখানে মহিলারা বাড়িতে থাকেন, শ্রমিক হিসেবে কাজ করেন, সংসার সামলান। এই মহিলারাই কিন্তু শাহজাহানদের, উত্তম শিবু, তোয়েব মোল্লা, সিরাজউদ্দিনদের মূল টার্গেট হয়ে দাঁড়ায়। অর্থাৎ একদিকে একাকী মহিলা বাড়িতে, শ্রমিক মহিলা, তাদেরকে অর্থনৈতিকভাবে যেরকমভাবে লুট করা হয়েছে, তাদের সম্ভ্রমকেও লুট করা হয়েছে। শাহজাহানদের এই উপস্থিতিটা আসলে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে আগে কিছু মানুষ তাদের বাড়তি অর্থ থাকলে ক্লাব, মঞ্চ, যাত্রাতে দিতেন, প্রেসিডেন্ট হতেন। এখন এই শাহজাহানদের মতন রাজনৈতিক দুর্নীতিগ্রস্ত নেতারা এরা পলিটিক্যাল ইনভেস্ট করেন, অর্থাৎ রাজনৈতিকভাবে অর্থ তারা যোগান দেন এবং তার বিনিময়ে এরা টিকিট সংগ্রহ করেন। রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের নেতা হন এবং শাসক দলের নেতা হয়ে তারা সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লুটতরাজ চালাচ্ছে। শাহজাহানের উদাহরণটা শুধুমাত্র সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গেই এই ধরনের রাজনৈতিক ব্যবসায়ীদের উৎপত্তি হয়েছে উদ্বৃত্ত অর্থ রাজনৈতিকভাবে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং এরাই পশ্চিমবঙ্গের রাজনীতির রক্ষাকর্তা হয়ে গেছে বলে আজকে পশ্চিমবঙ্গের এই অধঃপতন তৈরি হচ্ছে। আন্দোলন চলছে, মহিলাদের অভিযোগ। দেখুন, মুখ্যমন্ত্রী কবে যাবেন মুখ্যমন্ত্রী সেটা নিজে ঠিক করবেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তার সম্পর্কে সন্দেশখালীতে যে অভিযোগ মানুষ করেছেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত সন্দেশখালীতে না গিয়ে বরঞ্চ তিনি পদত্যাগ করে একজন সাধারণ মহিলা হয়ে তিনি ওখানে যান, শুনুন
এবং একজন বিরোধী রাজনৈতিক নেত্রী হিসাবে তিনি যে সমস্ত কথা মহিলাদের সম্পর্কে বলেছেন, তাদের পাশে দাঁড়ানোর কথাগুলো বলেছিলেন, সেগুলো আরেকবার স্মরণ করুন। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যে মানবিক যে দেহ, সেই দেহের মৃত্যু অনেকদিন আগেই ঘটে গেছে। সন্দেশখালী 144 দোহাই দিয়ে দেখুন, এটা তো আমরা বারবার করে বলছি যে বিরোধীদেরকে পৌঁছতে দেওয়া যাবে না। নৌসাদকেও সেই জন্য আটকানো হয়েছে 144 দ্বারা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো শুধু কথার কথা। যদি ওখানে কাউকেই যেতে না দেওয়া হয়, শুধু শাসক যাবে, তাহলে ওখানে উপদ্রুত অঞ্চল হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। ওটা সন্দেশখালী একটা উপদ্রুত অঞ্চল, সেখান থেকে কেউ ঢুকতে পারবে না, তাহলেই তো ল্যাটা চুকে যায়। আপনি উপদ্রুত অঞ্চলও ঘোষণা করবেন না, আবার পুলিশকে দিয়ে আপনি বিরোধীদেরও যেতে দেবেন না, তাহলে আপনি কি গোপন করতে চাইছেন? মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, আর পুলিশ মন্ত্রীর ডাইরেকশনেই তো এই ডিজি ডিজিপি এই যারা আছেন তারা কাজ করেন। এবার আমার শুধু দুঃখ হয় এই পুলিশদের অবস্থা দেখে, যারা বড় বড় আধিকারিক, তারা মেরুদণ্ড কোথায় বিকিয়েছে আমি জানি না। অনেকে বলেন যে এতদিন কালীঘাটের সেবা করেছেন, পিসি পেনাল কোড দ্বারা তারা রাজ্য চালাতে গেছেন, সন্দেশখালীতে বিস্ফোরণ হয়েছে, ওখানে গিয়ে তারা শান্ত করতে গিয়েছেন। উল্টে দেখেছে যে পুলিশকে দেখে সন্দেশখালীর মানুষ আরো উত্তেজিত হয়েছে, কারণ পুলিশের চেহারার মধ্যেই শাহজাহান সিরাজউদ্দিনরা লুকিয়ে আছে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে লোকজনকে গত বছরের মার্চ মাসে 30 তারিখের ঘটনা, এটাকে কিভাবে দেখছেন? প্রথমত, এর আগেও আমরা বলেছি যে পরিকল্পিতভাবে সংখ্যালঘু মৌলবাদ তাকে ব্যবহার করে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস নিজেকে টিকিয়ে রাখতে চাইছে। আমার মনে হয় যে রামনবমীর মতন একটি উৎসবে যারা আক্রমণ করে, আর যাই হোক, তারা ধর্ম বিশ্বাসী বলে আমি মনে করি না। রাজনৈতিক স্বার্থ ব্যবহার করবার জন্য সংখ্যালঘু মৌলবাদকে তৃণমূল কংগ্রেস বারবার চেষ্টা করেছে, এবং সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংকে পরিণত করতে এই ধরনের উস্কানিমূলক কাজ তারা করিয়েছে। শুধু হাওড়া কেন, আমাদের উত্তর দিনাজপুরেও একই ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো নিশ্চিতভাবে বন্ধ হওয়া দরকার। তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা অপরাধী তারা নিশ্চিতভাবে শাস্তি পাবে, এটাই আশা রাখি।